তিরিশোত্তর বা 30-এর সময় থেকে যে আধুনিকতাবাদের সূচনা হয় বাংলা সাহিত্যে, আল মাহমুদ খুব সচেতনভাবেই সেই আধুনিকতাবাদকে উনি এড়িয়ে অন্য বাংলা ভাষার, বাংলা সাহিত্যের আর একটা ভাষাকে নবায়ন করার চেষ্টা করেছেন। জসিমউদ্দিনের বাংলা বা রবীন্দ্রনাথের বাংলা সেই বাংলা না, আল মাহমুদের বাংলাটা ডিফারেন্ট ওয়েতে আমাদের সাথে কনভারসেশনে আসে। পার্সোনালি আমার লেখালেখির জায়গা থেকে কবিতা লেখার আমি চেষ্টা করি, এবং সেখান থেকে আল মাহমুদ একজন কবি হিসেবে আমার কাছে অনেক গ্রেট একজন পোয়েট। এখন এটা শুধু মানে আজকের এই অনুষ্ঠান বলে সামাজিক কারণে বলার ব্যাপার না। আল মাহমুদকে আমার যে পর্যবেক্ষণ কবিতার জায়গা থেকে, কবিতার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসের জায়গা থেকে ওনার ব্যাপারে আমার যে পর্যবেক্ষণ, সেখান থেকে আমার মনে হয়েছে যে ফরাসি প্রবন্ধকার সাদ-বব উনি বলেন যে আমাদের সময়ে আমরা সব সময় যেন এমন শিল্পী খুব কম পাই যেসব শিল্পীদের আমরা মহান শিল্পী বলে অভিহিত করতে পারি। তো আপনারা দেখবেন খুঁজে যে আসলে আমাদের চারপাশে বা জীবদ্দশায় যে প্রত্যেকটা আর্ট ফর্মে যত শিল্পীরা থাকে, আমরা বেশিরভাগ শিল্পীকেই মহান শিল্পী এই ধরনের অভিধা দেয়ার মতন আমাদের যে প্রণোদনা, এটা আমরা খুঁজে পাই না। কিন্তু আল মাহমুদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে বাংলাদেশে ওনার জীবদ্দশায় আমরাও বেঁচে ছিলাম, সে সময় আমার মনে হয়েছে যে আল মাহমুদ এমন একজন কবি, ওনার উচ্চতাটা এমন যে আমরা সহজেই তাকে মহান শিল্পী এই অভিধায় অভিহিত করতে পারি। এখন কেন আমার কাছে এটা মনে হয়েছে? এটা আমার কাছে মনে হয়েছে যে মহান শিল্পীদের মধ্যে একটা জিনিস সবসময় থাকে, কালে কালে যুগে যুগেই, যে কবিতা আসলে খুব সামান্য একটা পারফর্মিং আর্ট এরকম কোনো ব্যাপার না। কবিতা আসলে কবিতার ভেতর দিয়ে একজন কবি, যিনি প্রকৃত কবি বা যে কোনো শিল্প মাধ্যমের অন্যান্য যে প্রকৃত শিল্পী, সে আসলে জীবন, একটা সামগ্রিক জীবন দর্শন আসলে অন্বেষণ করার চেষ্টা করে এবং জীবন দর্শনকে ব্যাখ্যা করার চেষ্টা করে। সব শিল্পীরাই ওই মাত্রা, ওই দৃষ্টিভঙ্গি অর্জন করেন না। কিছু কিছু শিল্প ওই দৃষ্টিভঙ্গি অর্জন করেন যারা শিল্প মাধ্যমকে জীবনকে ব্যাখ্যা করার একটা জীবনের, এবং সেটা ইহলৌকিক এবং পারলৌকিক ক্ষেত্রেও যে যার যার ধর্ম বিশ্বাস এবং জীবন দর্শন অনুসারে সেই ব্যাখ্যাগুলিও শিল্পের ওই চর্চার ভেতর দিয়ে খোঁজার চেষ্টা করেন। এবং আমার পার্সোনাল অবজারভেশনে যে আল মাহমুদের লেখালেখির ভেতর দিয়েও আল মাহমুদ আসলে সেটাই করতে চেয়েছেন। ওনার লেখাপত্র যখন আমরা আলোচনা করি, দেশজ লোকজ উপাদানগুলি বা আমাদের গ্রামীণ সভ্যতার জায়গা থেকে উনি কিভাবে আর্টিকুলেট করেছেন ওনার লেখাপত্রে, সেগুলোকে তো আমরা আনবই অবশ্যই, কিন্তু দেখা যাবে যে ওনার লেখাপত্র শুধু ওগুলোর মধ্যেই আসলে আটকে না। উনি একটা সামগ্রিক জীবন দর্শন অন্বেষণ করার চেষ্টা করেছেন। প্রত্যেক মানুষই যে কোনো ধর্মেই বা যে কোনো দর্শনেই উনি জন্মগ্রহণ করুক না কেন, আমরা যেটা আসলে পেয়ে যাই জীবন এবং জগৎ সম্পর্কে ব্যাখ্যা, আমরা চেষ্টা করি সেই জীবন এবং জগৎ সম্পর্কে ব্যাখ্যাটাকে নিজে আবার নবায়ন করতে, নিজের অভিজ্ঞতার ভেতর দিয়ে, নিজের দর্শনের ভেতর দিয়ে, যে আসলে মানে ওইটার একটা অর্গানিক জীবন্ত ফর্ম আমরা ডেভেলপ করার চেষ্টা করি নিজের জীবনে, শুধু অন্যের বলে দেওয়ার ভিত্তিতে না যে তুমি এভাবে এভাবে চলবা তাহলে তোমার জীবনটা হচ্ছে মিনিংফুল হবে। প্রত্যেকে তার মতন করে জীবনের মিনিং খোঁজার চেষ্টা করে। আল মাহমুদের মধ্যে লেখা, কথাবার্তা এবং ওনার যে ইন্টারভিউগুলি, ওনার যে প্রবন্ধগুলি, শুধু কবিতা না, গল্প, উপন্যাস, সবকিছুর মধ্যেই উনি মানুষের যে অস্তিত্বকে এমনভাবে আইডেন্টিফাই করতে চেয়েছেন যাতে সেটা মিনিংফুল মনে হয়। উনি যে নিজে সেটা নিজের জীবনকে ওরকম একটা মিনিংফুলনেসের জায়গায় নিতে পেরেছেন শুধু সেটা না, উনি স্বাভাবিকভাবেই তার মনে হয়েছে যেহেতু সে নিজে এক্সপ্লোর করেছে, ওটাকে অন্যের মধ্যেও প্ররোচিত করা যায় কিভাবে। আপনারা দেখবেন যে আল মাহমুদের কবিতা, উনি যখন গ্রামীণ আবহে ওনার যে লেখাগুলো লিখিত হচ্ছে, সেটা কিন্তু শুধু এই জায়গা থেকে না যে উনি তথাকথিত আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গির বাইরে চলে যাবেন, যে একটা ডিফারেন্স মেক করার জন্য বা একদম ব্যতিক্রমী একটা কোনো জায়গা থেকে নিজের লেখাকে দাঁড় করানোর জন্য কিন্তু আসলে উনি গ্রামে ফিরে যাননি। ওই গ্রামীণ আবহে বা গ্রামীণ সভ্যতায় ফিরে যাওয়ার পেছনে ওনার রাজনৈতিক, দার্শনিক, সাহিত্যিক এবং আস্তিত্বিক সব ধরনের একটা আসলে ব্যাখ্যা ওনার লেখায়, কথায় এবং বলায় আপনারা খুঁজে পাবেন। আপনারা দেখেন যে আমাদের ওই তুহিন ভাইয়ের প্রবন্ধে এসেছে যে 30-এর সময় থেকে যে আধুনিকতাবাদের সূচনা হয় বাংলা সাহিত্যে, আল মাহমুদ খুব সচেতনভাবেই সেই আধুনিকতাবাদকে উনি এড়িয়ে অন্য বাংলা ভাষার, বাংলা সাহিত্যের আর একটা ভাষাকে নবায়ন করার চেষ্টা করেছেন। এবং ওনার সেই বাংলা উনি নিজেও বলেছেন এবং আমরাও দেখি যে ওই বাংলাটা, উনি যে বাংলাকে পোর্ট্রেট তৈরি করেছেন, সেই বাংলাটা কিন্তু জীবনানন্দ দাশের বাংলা বা জসিমউদ্দিনের বাংলা বা রবীন্দ্রনাথের বাংলা সেই বাংলা না। আল মাহমুদের বাংলাটা ডিফারেন্ট ওয়েতে আমাদের সাথে কনভারসেশনে আসে। ওনার বাংলাটা একটা, যেমন জীবনানন্দ দাশ যে বাংলাকে রচনা করেছে, সেই বাংলাটা আসলে একটা একক ব্যক্তির একটা মনোলগ। হয়তো সেই ব্যক্তিটা আমরা প্রত্যেকেই একক একজন ব্যক্তির অবজারভেশন,
যে প্রত্যক্ষ করছে বাংলাকে বা জীবনকে, তার মতো করে একটা মনোলগের মতো করে উনি বাংলাকে তুলে এনেছেন। জসিমউদ্দিনের বাংলাটা যেন একটা গাথা বা যাত্রা বা এই ধরনের একটা জায়গা থেকে ওনার যে মহাকাব্যগুলি, জসিমউদ্দিনের যে গাথাগুলি, গীতি কবিতার জায়গাগুলো, কাব্য উপন্যাসগুলো, এগুলো তো দেখা যায় যে উনি সমাজকে যেন ব্যাখ্যা করছেন এমনভাবে যে উনি বাইরে থাকছেন, গ্রামীণ সমাজের যে যূথবদ্ধতা সেটাকে উনি তৃতীয় পুরুষ আকারে ওই সমাজটাকে ব্যাখ্যা করছেন। কিন্তু আল মাহমুদের যে সমাজ, আল মাহমুদ যে গ্রাম বাংলাকে তুলে ধরার চেষ্টা করেন, এটা হচ্ছে উনি ওই যূথবদ্ধ গ্রামীণ সমাজের একজন হয়ে ওঠেন। আল মাহমুদ নিজেই ওই যূথবদ্ধ গ্রামীণ সমাজের একজন, যে ওই গ্রামীণ সভ্যতার স্বর কোরাস আমাদের কাছে পৌঁছে দেন। আমরা যখন আল মাহমুদের কবিতাকে পড়বো আমরা দেখবো যে সেই স্বরটা কোরাস একটা স্বর আমাদের কানের মধ্যে বাজছে, যেটা জীবনাদর্শের কবিতা পড়লে মনে হয় যে একজন আমাদের কানে কানে কথা বলছে। আর জসিমউদ্দিনের কবিতায় মনে হবে যে সেটা একজন ব্যক্তি আমাদেরকে দেখাচ্ছেন যে গ্রাম বাংলায় এগুলো এগুলো ঘটে, তোমরা দেখো। কিন্তু আল মাহমুদের কবিতায় আমরা যে বাংলাটা পাই সেটা হচ্ছে ওই গ্রামীণ আবহ বাংলাটাই কোরাস হয়ে আমাদের সাথে সরাসরি অর্গানিক ফর্মে কথা বলছে। এবং উনি আর একটা জায়গা থেকে এই গ্রামীণতাটাকে করলেন, যে উনি যে শহরে এসেছেন বা শহরে এসেছিলেন, শহরকে অবজার্ভ করার পর উনি দেখেছেন যে আমাদের বাংলাদেশে যে শহর যে কাঠামো, নগর যে কাঠামো আকার যে নগরকে আমরা যেভাবে ডিফাইন করতে চাই, সেই নগর আসলে এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়ে ওঠে নাই। নগর গড়ে ওঠার যে বেসিক শর্তগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে এখন তৈরি হয়নি। এই নগরটাও এখন পর্যন্ত আমরা যখন দেখি যে ঈদে আমাদের লোকজন গ্রামে ফিরে যাচ্ছে, শহরে তারা থাকছে না, তারা বারবার গ্রামে ফিরে যাচ্ছে, মানে কি এই লোকগুলো আসলে শহরের কেউ না, বা শহর আসলে এদেরকে নিজের করে নিতে পারেনি, এরা আসলে এখনো গ্রামেরই লোক। আমাদের শহর বললে আসলে কিছু দাঁড়ায় নাই, যার ফলে আল মাহমুদের কবিতাকে কেন আমরা তথাকথিত শহরবাসীও অ্যাকসেপ্ট করতে পারি, ওটা আমার কাছেও মনে হয় যে হ্যাঁ এটা তো আমারই কবিতা, কেন গ্রামের কবিতা কিন্তু মনে হয় না, কারণ আমাদের আসলে শহর এখনো দাঁড়ায়নি। সো আল মাহমুদ যখন ওই গ্রামীণ সভ্যতাটাকে তুলে আনেন, উনি কিন্তু একই সাথে ওই আধুনিকতাবাদকে সমালোচনা করেন, আমাদের যে তথাকথিত নগর সভ্যতার যে বড়াই সেটাকে সমালোচনা করেন, এবং একই সাথে এতদিন পর্যন্ত গ্রামকে যেভাবে পোর্ট্রেট করা হয়েছে, যেই গ্রামের রাজনৈতিক চেতনা, আমি যেটা হয়তো বলতে চাচ্ছিলাম যে আল মাহমুদ যখন কবিতা তৈরি করেন, জীবনানন্দ দাশ বা জসিমউদ্দিনের কবিতায় যে রাজনৈতিক চেতনা, গ্রামের যে রাজনৈতিক চেতনা, গ্রামীণ সভ্যতার যে রাজনৈতিক চেতনা, এইটা আল মাহমুদের কবিতায় অনেক বেশি হাজির। আল মাহমুদ আসলে খুব রাজনৈতিক একটা পয়েন্ট অফ ভিউ থেকে ওনার গ্রামটাকে তুলে আনার চেষ্টা করেছেন বাংলা ভাষায়, এবং এই তথাকথিত নগর সভ্যতার বা তিরুষীয় আধুনিকতাবাদী যে কাব্য বা কাব্য ভাষা সেটার জায়গায়। এখন এটা গেল একটা জায়গা, কিন্তু আপনি আর একটা জিনিস দেখবেন যে আল মাহমুদ কিন্তু শুধুই যে উনি বাংলা ভাষার পার্সপেক্টিভ থেকে একটা ডিফারেন্ট বাংলা বা ডিফারেন্ট একটা গ্রাম তৈরি করতে চাইলেন তা কিন্তু না, উনি একই সাথে এটাকে আরো বৃহৎ একটা কলেবর দেওয়ার চেষ্টা করলেন। সেটা কিভাবে, সেটা আমরা দেখি যে উনি একটা পর্যায়ে যে, যেমন টুইন ভাইয়ের লেখা তো আমরা এলাম যে উনি গ্রামটাকে পিক করেছেন এমন ভাবে যে এই গ্রামটা আসলে গ্রাম না, এটা হচ্ছে সমস্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াকু অংশটা সারা পৃথিবীতে, এশিয়া, লাতিন আমেরিকা থেকে শুরু করে এভরিওয়্যার, আফ্রিকা বা আমরা ওইসব সাহারা অঞ্চল, মরক্কো, আলজেরিয়া, এই সমস্ত অঞ্চলে যে লড়াইটা চলছে অনেক দিন ধরে, মানে উপনিবেশবাদের পর্যায়ের পর থেকে, এই লড়াইটা আসলে গ্রামীণ মানুষ, মানে প্রত্যেকটা অঞ্চলের যে স্থানিক মানুষরা যারা তার ল্যান্ডকে ওইভাবে ওন করে, ভূমিপুত্র যারা, তারা ওই লড়াইটা লড়ছে। এবং উনি কিন্তু আসলে ওই বৃহত্তর যে বিশ্ব রাজনীতির জায়গা থেকেও ওই গ্রামীণ মানুষগুলোকে, ওই ভূমিপুত্রদের উনি সাবস্ক্রাইব করেছেন সেই বিশ্ব রাজনীতির জায়গা থেকেও। এবং উনি বারবার বলেছেন, শেষের দিকে ওনার লেখাপত্রে পাওয়া যাবে যে, যেমন ইরাকে যখন যুদ্ধ হয়, ইরাক যুদ্ধ নিয়ে উনি বলছেন যে সাম্রাজ্যবাদী শক্তি ইরাক যুদ্ধের ভেতর দিয়ে এমন একটা বাস্তবতার মধ্যে আমাদের এনেছে যে তথাকথিত পশ্চিমা উদারতান্ত্রিক যে লিবারাল ডেমোক্রেসি বা মার্ক্সবাদ, দুইটাকেই এমন একটা প্রশ্নের মুখে ফেলেছে যে দুইটাই ইরাক বা এইসব অঞ্চলে যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, এগুলো এমন একটা অমানবিক পর্যায়ে চলে গেছে যে এগুলো নিয়ে রাজনৈতিক যে দর্শন, পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে এগুলোকে কেউই ফেস করছে না এবং এগুলোর ব্যাখ্যা দিচ্ছে না। আমরা দেখছি যে লিবারেল ডেমোক্রেসির নামে ওয়েস্ট এসে এইসব অঞ্চলগুলিতে কিভাবে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, এবং এখন আমরা দেখছি আমাদের চোখের সামনে যে ফিলিস্তিনে যে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধটাকে আসলে এটা কিন্তু দেখেন যে তথাকথিত যে উদারতান্ত্রিক সভ্য বা সিভিলাইজড একটা ওয়ার্ল্ড, তারাই কিন্তু যারা হচ্ছে ডেমোক্রেসিকে সেল করে,
তাদের ডেমোক্রেসিটা যে আসলে ভঙ্গুর এবং ফলসিফাইড একটা ডেমোক্রেসি, সেইটা যে মানুষের সমগ্র পৃথিবীর মানুষ অর্থে মানুষকে সিভিলাইজেশনের জায়গা থেকে কিন্তু মুক্তি দিতে পারছে না। আল মাহমুদ ওই জায়গাটাকে পয়েন্ট আউট করলেন এবং একই সাথে উনি সমাজতন্ত্রকেও সমালোচনা করলেন। উনি একটা লেখা লিখেছিলেন ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে, যে ইরাকে যে যুদ্ধটা হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উদারতান্ত্রিক যে বিশ্ব ব্যবস্থা এবং মার্ক্সবাদী দার্শনিক বা বুদ্ধিজীবী তারা উভয়ই নীরব এবং এটির কোনো ব্যাখ্যা নেই। এখন এই জায়গা থেকে আল মাহমুদ আসলে আপনারা দেখবেন যে আল মাহমুদকে আর একটা জায়গা থেকে সবসময় প্রশংসিত করা হয় এবং অবশ্যই সেটা প্রশংসার দাবিদার, যে উনি সোনালী কাবিনে যে সাম্যবাদী সমাজের আকাঙ্ক্ষা উনি প্রথিত করেছেন, সেই জায়গা থেকে আমরা পরবর্তীতে বলি যে সেই জায়গা থেকে উনি সরে এসেছেন। ওই জায়গা থেকে ওনার ব্যাপারে একটা সমালোচনার জায়গা আছে আমাদের এখানে, যেগুলো নিয়ে অনেক রাজনীতি আছে, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু আমি সবসময় খোঁজার চেষ্টা করেছি যে আল মাহমুদ আসলে প্রথম জীবনের একজন সমাজতান্ত্রিক, শেষের দিকে উনি আস্তিক বা বিশ্বাসী হয়ে যে উঠলেন, এই দুইটার মাঝখানে উনি সমন্বয় কিভাবে করেছেন, মানে এই দুইটাকে উনি ব্যালেন্স করেছেন কিভাবে? এটা কি আল মাহমুদ হঠাৎ করেই নাস্তিক্যবাদ থেকে আস্তিক্যবাদের দিকে ধাবিত হয়েছে, নাকি এটার পেছনে তার কোনো ব্যাখ্যা আছে? এটা আমি খোঁজার চেষ্টা করেছি যে মানে ওনার কথাবার্তায় কোথাও এই ধরনের কোনো রেফারেন্স আছে কিনা। তো আমি একটা লেখায় পেয়েছি যে ওটা দেশ পত্রিকা কোনো একটা ইন্টারভিউ শিবনারায়ণ রায়ের, সেখানে শিবনারায়ণ রায় বলছেন যে উনি একটা মানে পশ্চিমবঙ্গের লোকরা কিন্তু আল মাহমুদকে সবসময় পছন্দ করে, এখনো অনেক বড় কবি মনে করে সবসময় আল মাহমুদের তথাকথিত বিচ্যুতির সমালোচনার পরেও, বরং এই বিচ্যুতির ব্যাপারটা বাংলাদেশে অনেক বেশি গৃহীত হয়েছে, পশ্চিমবঙ্গে না। তো শিবনারায়ণ রায় বলছেন যে 90-এর কাছাকাছি যখন সোভিয়েত ইউনিয়ন ফল করছে, এরকম কাছাকাছি একটা সময় উনি ঢাকায় এসেছিলেন। শিবনারায়ণ রায় বলছেন যে আমি আল মাহমুদকে এই ব্যাপারে প্রশ্ন করলাম, জানতে চাইলাম যে তুমি কি করে তোমার সেই যে সোনালী কাবিনের যে সাম্যবাদী জায়গা এবং তুমি যে সমাজতান্ত্রিক যে আদর্শবাদ, সেখান থেকে তুমি কি করে এই জায়গাটায় চলে এলে? তখন আল মাহমুদ আমার হাতে একটা বই তুলে দিল। সেই বইটা হচ্ছে আলী শরীয়তির ম্যান, ইসলাম অ্যান্ড মার্কসিজম। এটা আলী শরীয়তিকে বলা হয় যে ইরানি যে বিপ্লব, এখন যে বিপ্লব চলছে, মানে যে বিপ্লবের সরকার ইরানি বিপ্লবের তাত্ত্বিক গুরু বলা হয় আলী শরীয়তিকে। এখন এবং উনি হচ্ছেন জাঁ-পল সার্ত্রের সরাসরি স্টুডেন্ট ছিলেন। ফ্রান্স ফানোর সাথে উনি আলজেরিয়ার মুক্তি সংগ্রামের যে লড়াই, সেটাতে উনি অ্যাটেন্ড করেছিলেন আলী শরীয়তি, এবং ওনাকে এই ইরানি বিপ্লবের তাত্ত্বিক গুরু বলা হয়। উনি বিপ্লবের 2-3 বছর আগে উনি মারা যান ইংল্যান্ডে। অনেকে ধারণা করা হয় যে ওনাকে হত্যা করা হয়, পাহলভি সরকারের তৎকালীন ইরানের ওই গোয়েন্দারা তাকে অ্যাসাসিনেট করে। তো হট এবার ওই বইটা, তো আমি পরবর্তীতে ওই বইটা কালেক্ট করার চেষ্টা করেছি এবং পড়ার চেষ্টা করেছি। ওই বইটাতে বেসিক্যালি আলী শরীয়তি পলিটিক্যাল ফিলোসফি আকারে পশ্চিমা যে উদারতান্ত্রিক যে মানে ডেমোক্রেসি, গণতন্ত্র এবং মার্কসিজম, এই দুইটারই এক ধরনের সমালোচনায় প্রবৃত্ত হয়েছেন। আলী শরীয়তি নিজেও কিন্তু একজন সাম্যবাদী এবং সমাজতান্ত্রিক, কিন্তু উনি সমাজতন্ত্রকে ব্যাখ্যা করছেন মানে যে জায়গা থেকে ইসলামের সাথে সমাজতন্ত্রকে আর্টিকুলেট করা হয়, সেই উনি ওই মতাদর্শের একজন লোক, যে সমাজতান্ত্রিক সাম্যবাদের মধ্যে যে উপাদানগুলি আছে এটা ইসলামের মধ্যেও আছে। এই যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড, এই স্ট্যান্ডের এই স্কুলের উনি একজন তাত্ত্বিক আলী শরীয়তি। এবং ওই বইটিতে উনি দেখানোর চেষ্টা করেছেন যে তথাকথিত মানবতাবাদকে ব্যবহার করে, মানে ওনার বেসিক পয়েন্ট অফ ডিপার্চারটা হচ্ছে যে মানবতাবাদ, ধরেন যে ওয়েস্ট যে ডেমোক্রেসি আমাদের সারা পৃথিবীতে চলছে, সেই ওয়েস্টও কিন্তু বলে যে সে মানবতাবাদী, মানে মানুষের মঙ্গলকামী। আবার মার্কসিজম সেটাও কিন্তু বলে যে সে হচ্ছে মানুষের মঙ্গলকামী। আবার তথাকথিত সনাতনী ধর্ম, ইসলাম থেকে শুরু করে যত ধর্ম আছে, সেই ধর্মগুলিও কিন্তু বলছে যে তারাও মানবতাবাদী। তো তারাও দাবি করছে যে তারা মানবতাবাদী। কিন্তু তাহলে মানবতাবাদী প্রত্যেকেই দাবি করছে, কিন্তু কেউই কেন আসলে মানে যদি মানবতাবাদ যদি সত্যি পৃথিবীতে এস্টাবলিশ করা যায়, যে কোনো ধর্ম হোক, দর্শনের নামেই হোক, তাহলে তো প্রত্যেকটা মানুষ সেটাতে অটোমেটিক্যালি কনভিন্স ফিল করবে যে এটা তো আসলে আমার জন্য সবচেয়ে উপকারী। তার মানে কোথাও না কোথাও এটা আমরা ফল করছে, হয় থিওরি আকারে এগুলো ফল করছে, অথবা এগুলো অ্যাপ্লাই করার সময় ফল করছে। এবং উনি দেখাচ্ছেন কিভাবে মার্ক্সবাদ এবং লিবারাল ডেমোক্রেসি, যেটা পুঁজির ওপরে দাঁড়ানো, আর মার্ক্সবাদ তো উৎপাদনের ওপরে দাঁড়ানো, এই দুটোই আসলে মানুষকে, মানবতাবাদী ওই জায়গা থেকে অনেক কিছু সে প্রোভাইড করছে, কিন্তু ডেমোক্রেসি আসলে মানুষকে একটা কনজিউমারিজম যেটা সেই জায়গায় নিয়ে গেছে, যে পণ্য কেন্দ্রিক একটা ভোগবাদী যে সমাজ ব্যবস্থা সেটার উপহার দিচ্ছে। এবং মার্ক্সবাদ আর একটা জায়গায় মানুষকে উৎপাদনের একটা অংশ করছে। এবং উনি দেখাচ্ছেন যে বুর্জোয়া ডেমোক্রেসি, যে বুর্জোয়া তন্ত্র তৈরি করে, পুঁজিবাদের এই ডেমোক্রেসি যে পুঁজিবাদকে মানে অ্যাকোমোডেট করে, সেই পুঁজিবাদও যে বুর্জোয়া তন্ত্রকে সাবস্ক্রাইব করে, মার্ক্সবাদও একটা পর্যায়ে বা সমাজতন্ত্র একটা পর্যায়ে যে রাষ্ট্রীয়ভাবে ওই বুর্জোয়া তন্ত্রকেই সাবস্ক্রাইব করে।
এবং উনি বলছেন যে দুটোই বলছে মানবতাবাদ, কিন্তু এই দুটোই আসলে মানুষের আধ্যাত্মিক যে বিকাশ, মানুষের আধ্যাত্মিক বিকাশ পার্থিব এই জগতে চলার সাথে সাথেও যে কারণে ধরেন আবু সাইদ মারা যায় বা একজন লোক শহীদ হয়, সেইটার সাথে কিন্তু বস্তুবাদ বা তথাকথিত বাস্তববাদ দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যায় না। এই যে মানুষের মধ্যে মেটাফিজিক্যাল যে স্পিরিটটা, এইটাকে কোনো তন্ত্রই অ্যাকনলেজ করতে পারছে না, অ্যাকনলেজ করছে না, এবং যার ফলে মানুষের ওই স্তরটাকে অ্যাকনলেজ না করার ফলে মানুষকে এরা এক ধরনের যান্ত্রিক আবহের ভেতর দিয়ে ডিফাইন করছে। এবং উনি দেখাচ্ছেন যে সেই জায়গা থেকে বরং ধর্মগুলির ক্লাসিক্যাল ফর্মে যে ধর্ম, প্রত্যেকটা ধর্মগুলির মধ্যে বরং অনেক সম্ভাবনা থাকতে পারে, যেই এবং ইসলামের মধ্যেও সেই সম্ভাবনা আছে। উনি ওনার মতন করে ওই বইটিতে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে কিভাবে এইটা আসলে মানুষকে একটা মানবতাবাদী জায়গা থেকে সর্বমাঙ্গলিক একটা জায়গায় রাষ্ট্র কাঠামো বা এই সমাজকে অ্যাকোমোডেট করতে পারে, এরকম একটা জায়গা থেকে। এবং আল মাহমুদ বললেন যে আমি আসলে এই বইটা পড়ার ভেতর দিয়ে আমি নিজেও সমাজতান্ত্রিক ছিলাম বা ওই সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী, কিন্তু আমি একই সাথে এই বইটার ভেতর দিয়ে আমি সমন্বয় সাধন করেছি। আমি যখন আস্তিক্যবাদী একটা জায়গায় এসেছি, এটার ভেতর দিয়ে আমার ওইটার সাথে এটা যার ফলে কন্ট্রাডিক্টরি না, আমি এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে সক্ষম হয়েছি। এবং সেটা শিবনারায়ণ রায়, এটা আমাদের শিবনারায়ণ রায়ের মাধ্যমে পাই। তো মানে আপনারা হয়তো এই বইটা দেখলেও অনেকে বুঝতে পারবেন বা এই বইটার ভেতর দিয়ে অনেক কিছু নতুন প্রশ্ন জিজ্ঞাসা আমাদের সামনে আসবে। তো হোয়াটএভার, যার ফলে আল মাহমুদের যে উল্লম্ফন নয় শেষ জীবনে ওনার আস্তিক হয়ে ওঠা, এটা যে উল্লম্ফন নয়, এবং এটা যে তথাকথিত যে ধার্মিক, তথাকথিত একজন মুসলিম শুধু তার বিশ্বাসের মতন করে উনি একা বিশ্বাস করে যে আছেন ওরকম একটা জায়গা থেকে উনি বিশ্বাস করছেন, এবং উনি ওটাকে প্রায়োগিক মানে ইহলৌকিক পৃথিবীতে এটাকে কি করে প্রায়োগিক জায়গায় নেওয়া যায়, আল মাহমুদ আসলে সেই জায়গাটায় ডিবেটের রত। উনি ওনার ধর্মটাকে ওই জায়গা থেকে ডিল করছেন যে এটা আসলে প্রায়োগিক একটা জায়গায় আনতে হবে। ধর্মের যে পারলৌকিক একটা অংশ আছে, শুধু পারলৌকিক জায়গা না, এটাকে ইহলৌকিক। ইসলামও কিন্তু ধরেন প্রথমত কিন্তু ইসলাম হচ্ছে, ইসলামের ভেতর দিয়ে ইহকালকে আমরা দেখতে পাই যে এর মধ্যে যে সাম্য এবং মুক্তির ডাক ইসলাম, এটা কিন্তু খুব ইহলৌকিক একটা ব্যাপার, যে তথাকথিত দাস প্রথা এগুলোর অবলুপ্তি ঘটালো, এবং ইসলামের ওই জায়গাটাকে আল মাহমুদ আসলে সামনে আনার চেষ্টা করেছেন। এবং ওইখানে যে সাম্যবাদ বা সর্বমঙ্গলের কথা বলা হয়েছে সেটা আল মাহমুদ ওভাবে সাবস্ক্রাইব করার চেষ্টা করেছেন। যার ফলে আল মাহমুদ, আমি শুরু যেখান থেকে করেছিলাম যে আল মাহমুদের কবিতা বা জীবন দর্শন শুধু কবিতা বা একটা কাব্য প্রকরণের জায়গা থেকে একটা ডিফারেন্ট জায়গায় দাঁড়ানো, বা শুধু নগর সভ্যতা বা তিরিশীয় আধুনিকতার বিরুদ্ধে যে একটা আলাদা জায়গা দাঁড় করানো, এরকম গ্রামীণ বা এরকম দেশজ লোকজ জায়গা থেকেই আসলে উনি কবিতা রচনা করেননি। ওনার কবিতা বা শিল্প সৃষ্টির জায়গাটায় আসলে মানুষের এবং বিশ্ব মানবের, সেটা বিশেষ কোনো ধর্মের বলেও না, সমগ্র মানবের জন্য উনি আসলে একটা সুষম বন্টনের সমাজের স্বপ্ন দেখতে চেয়েছেন। মানে যার ফলে শেষ জীবনেও উনি যে লেখাটি লিখেছেন, সেখানেও আমরা প্রথম জীবনে ওনার যে লেখাগুলো বা ওই যে আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, সেটারই আসলে প্রতিধ্বনি ওনার শেষ লেখাটিতেও ছিল। এবং আল মাহমুদকে যদি আমরা এই সামগ্রিক জায়গা থেকে বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যে আল মাহমুদকে নতুন করে আমরা আবিষ্কার করতে পারবো, এবং বাংলা ভাষায় বাংলা সাহিত্য উনি নতুন করে আরো মূল্যায়নের একটা জায়গায় যাবেন। সবাইকে ধন্যবাদ।